আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান খবরগুলো নিয়ে। আজ পত্রিকাগুলোর পাতায় উঠে এসেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ, সাংবিধানিক সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি, পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ, ঠিক তখনই সরকার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়েই সমকাল পত্রিকা তাদের প্রথম পাতার শিরোনাম করেছে অপরাধীর তালিকা করার নির্দেশ। পত্রিকাটির খবরে বলা হয়েছে, একের পর এক নৃশংস ঘটনা, চাঁদাবাজি, ছিনতাই এবং জলবদ্ধ হামলার কারণে জনমনে যে ভীতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সারা দেশে অপরাধীদের নতুন করে তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন। সব জেলার পুলিশ সুপার এবং ওসিদের এই তালিকা করতে বলা হয়েছে। এর পাশাপাশি গত রোববার রাত থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ এবং নারী ও শিশু নিপীড়নকারীদের গ্রেপ্তারে অগ্রাধিকার দেওয়া হবে। নিউজ পত্রিকাও একই বিষয়ে শিরোনাম করেছে, অপরাধ বাড়ায় চিরুনি অভিযান শুরু হচ্ছে। পত্রিকাটি জানাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই বিশেষ চিরুনি অভিযানের কথা নিশ্চিত করেছেন। এদিকে পুরনো ঢাকার মিটফোর্ডে ঘটে যাওয়া সোহাগ হত্যাকাণ্ড নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে মানবজমিন পত্রিকার শিরোনাম, রজনী বোসলেন হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতার ভিডিও। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পত্রিকাটি জানাচ্ছে, লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার পরও খুনিরা তাকে মারতে মারতে মিটফোর্ড হাসপাতালের ভিতরে নিয়ে যায়। সেখানে তার মরদেহের উপর কিল, ঘুষি, কোপানো, এমনকি পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়। পরে মরদেহের উপর লাথি মেরে খুনিরা উল্লাস করে। সোহাগকে বাঁচানোর জন্য তার কর্মচারীরা আকুতি করলেও কোনো লাভ হয়নি। আজকের পত্রিকা তাদের শিরোনাম বলছে, চিহ্নিত হয়নি পাথর দিয়ে আঘাতকারী। পত্রিকাটি জানিয়েছে, এই ঘটনায় 7 জন গ্রেপ্তার করা হলো। সিসিটিভি ফুটেজ দেখে সাদা শার্ট পরা যে ব্যক্তি বড় পাথর দিয়ে সোহাগের মাথায় আঘাত করেছিল, তাকে এখনো শনাক্ত করা যায়নি। দেশের চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে পত্রিকাগুলোর বিস্তারিত খবর এসেছে। কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম, জাতীয় ঐক্যমত আসলে কতদূর। পত্রিকাটি জানাচ্ছে, জাতীয় ঐক্যমত কমিশন আগামী 30 অথবা 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে একটি জাতীয় সনদ প্রস্তুত করতে চায়। এই প্রসঙ্গে কমিশনার সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ দলগুলোকে কিছু ছাড় দিয়ে হলেও একই জায়গায় আসার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো একমত হয়েছে। প্রথম আলো পত্রিকা এই বিষয়ে শিরোনাম করেছে, জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐক্যমত। পত্রিকাটি বিস্তারিত জানাচ্ছে, এখন থেকে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি একা জরুরি অবস্থা জারি করতে পারবেন না এবং সেই বৈঠকে বিরোধী দলীয় নেতা অংশ নেবেন। এছাড়া আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই আলোচনার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের নতুন মডেল নিয়েও প্রস্তাবনা এসেছে। দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব আলোচনা টেবিলে। পত্রিকাটি জানাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত কমিশন, বিএনপি এবং জামায়াতে ইসলামী পৃথক পৃথক প্রস্তাব দিয়েছে। কমিশন একটি সার্চ কমিটির কথা বলেছে। অন্যদিকে বিএনপি রাষ্ট্রপতির মাধ্যমে সব দলের সাথে আলোচনা করে উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করেছে। যুগান্তর পত্রিকার শিরোনাম, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। দলটি জানিয়েছে, তারা দায়িত্বশীল দল হিসেবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবেলা করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতা করতেও প্রস্তুত। দলটি অভিযোগ করেছে, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এর প্রতিবাদ সহ নানা দাবিতে বিএনপির অঙ্গ সংগঠনগুলো আজ থেকে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। অর্থনীতির পাতায়ও কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে সালামের অবৈধ নিয়োগ ও ব্যয় নিয়ে তদন্ত শুরু। পত্রিকাটি বলছে, চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী সালামের দখল করা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পরীক্ষা ছাড়াই 3,500 লোকবল নিয়োগ দেওয়া হয়েছে, যা ব্যাংকটির মোট জনশক্তির 70%। এছাড়া কেনাকাটার নামে প্রায় 5,000 কোটি টাকা বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই অভিযোগগুলো বিষয়ে তদন্ত শুরু করেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের জন্য একটি উদ্যোগের খবর দিয়েছে বণিক বার্তা। তাদের শিরোনাম, প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের উপর ঘোষিত শুল্ক হার বেশি। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করেছে, যা প্রতিযোগী দেশ ভিয়েতনামের 20% চেয়ে অনেক বেশি। ভারতের উপর এর চেয়েও কম শুল্ক আরোপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রপ্তানি পণ্যের 87% যেহেতু তৈরি পোশাক, তাই এই উচ্চ শুল্ক হার নিয়ে রপ্তানিকারকরা বেশ উদ্বিগ্ন। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আজকের সংবাদপত্রের পাতা থেকে নেয়া কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটু গভীরভাবে কথা বলা যাক, কেমন?
হ্যাঁ, অবশ্যই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আবার দেখুন রাজনৈতিক ঐক্যমত্যের চেষ্টা, সাথে অর্থনৈতিক চাপ, বেশ কয়েকটা দিক উঠে এসেছে। সবই বেশ গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আসি আইন শৃঙ্খলা প্রসঙ্গে। সরকার কেন হঠাৎ করে অপরাধীদের নতুন তালিকা করার নির্দেশ দিল? হ্যাঁ, এই নির্দেশটা কিন্তু এমনি এমনি আসেনি। মানে এর পেছনে যথেষ্ট কারণ আছে। সমকাল যেমন বলছে, সারা দেশে চাঁদাবাজি, খুনোখুনি, নারী শিশু নির্যাতন এই ঘটনাগুলো বেশ আশঙ্কাজনক হারে বেড়েছে। হুম। মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বেশ জোরালোভাবেই। ঠিক তাই। পুলিশ সদর দপ্তর থেকেই নাকি এই তালিকা তৈরির নির্দেশ এসেছে। সমকাল তো তাই বলছে। হ্যাঁ, আর নিউ এজ জানাচ্ছে শুধু তালিকা না, সরকার দেশজুড়ে একটা বিশেষ চিরুনি অভিযান চালানোরও সিদ্ধান্ত নিয়েছে। চিরুনি অভিযান, মানে একেবারে সাঁড়াশি অভিযান যাকে বলে। একদম। সন্দেহভাজনদের ধরতে বিশেষ করে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ আর যারা নারী ও শিশু নির্যাতনকারী তাদের ধরার ওপর বেশি জোর দেওয়া হবে। পরিস্থিতি কতটা ভয়াবহ সেটার একটা উদাহরণ তো মানবজমিন দিয়েছে, তাই না? মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড নিয়ে। ও হ্যাঁ, সত্যি শিউরে ওঠার মতো ঘটনা। প্রত্যক্ষদর্শীরা যা বলছেন, মানে হত্যার পর নিথর দেহের ওপরও নাকি বর্বরতা চলেছে। কি বলছেন? হ্যাঁ, কিল ঘুষি, কোপানো, পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া, এমনকি মরদেহের ওপর লাফিয়ে উল্লাস করার মতো ঘটনাও ঘটেছে। অবিশ্বাস্য। আজকের পত্রিকা আবার জানাচ্ছে ৭ জন ধরা পড়লেও মূল যে ব্যক্তি, মানে ভিডিওতে যাকে পাথর দিয়ে মারতে দেখা গেছে, সে নাকি এখনও শনাক্তই হয়নি। তাই নাকি? অপরাধ বিশেষজ্ঞরা তো বলছেন এটা স্পষ্টতই পরিকল্পিত হত্যাকাণ্ড, হয়তো পুরনো কোনো ক্ষোভের জের। কিন্তু এই যে মরদেহের উপর এমন নিঃশলসতা, এটা কি শুধু শত্রুতা, নাকি সমাজের ভেতরে জমে থাকা অসহিষ্ণুতা আর বিচারহীনতার একটা ভয়ঙ্কর ছবি? এটা কিন্তু ভাবার মতো বিষয়। সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, এই যখন অবস্থা, তখন রাজনৈতিক দলগুলো কি ঐক্যমত্যের দিকে এগুচ্ছে? সেই চেষ্টাই তো চলছে। কালের কণ্ঠ যেমন প্রশ্ন তুলেছে, এই জাতীয় ঐক্যমত আসলে কতদূর যাবে? হুম। কমিশন তো চাইছে ৩০ বা ৩১ জুলাইয়ের মধ্যে একটা জাতীয় সনদ তৈরি করতে। প্রথম আলো বলছে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নাকি দলগুলো একমত হয়েছে। হ্যাঁ, দুটো বিষয়ে অগ্রগতি আছে। এক হলো জরুরি অবস্থা জারির ক্ষেত্রে এখন মন্ত্রিসভার অনুমোদন লাগবে, আর বিরোধী দলীয় নেতাকেও থাকতে হবে। আচ্ছা। আর ২, আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র যিনি, তিনিই প্রধান বিচারপতি হবেন। এটা কিন্তু কম বড় ব্যাপার না। নিঃসন্দেহে। কিন্তু ওই যে মূল বিষয়টা, মানে তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, ওখানেই তো প্যাঁচটা রয়ে গেছে। ভিন্ন ভিন্ন প্রস্তাব আসছে। দ্য ডেলি স্টারের রিপোর্ট অনুযায়ী কমিশন একটা ১৩ সদস্যের অনুসন্ধান কমিটির কথা বলছে। হুম। বিএনপি আবার বলছে রাষ্ট্রপতি যোগ্য নাগরিক নিয়োগ দেবেন, তবে দলগুলোর সাথে আলোচনা করে। আচ্ছা। আর জামায়াতে ইসলামী চাইছে সার্চ কমিটি, যেখানে সব ধরনের দলের প্রতিনিধি থাকবে, মানে ক্ষমতাসীন, বিরোধী, ছোট দল সবাই। তার মানে মূল কাঠামোটা নিয়ে এখনো স্পষ্ট কোনো সহমতি নেই, তাই তো? একদম। দেখুন, প্রস্তাবগুলো কিন্তু বেশ আলাদা। আসলে ক্ষমতা আর নির্বাচনকালীন নিরপেক্ষতা, এই দুটো বিষয়কে মেলানোই তো এখানকার মূল চ্যালেঞ্জ। এদিকে বিএনপির অবস্থানটা কি? যুগান্তর কি বলছে? বিএনপি বলছে তারা বর্তমান পরিস্থিতিতে কোনো অপশক্তিকে সুযোগ দিতে চায় না। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার কথাও জানিয়েছে। হুম। তবে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাকি মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এই অভিযোগ তুলে তারা প্রতিবাদও করছে। তাদের অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে। এটা কি পরিস্থিতি শান্ত করার চেষ্টা, নাকি অন্য কিছু? দুটোই হতে পারে। রাজনৈতিক কৌশল তো বটেই। আচ্ছা, রাজনীতির এই অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও তো কিছু খবর আছে, তাই না? হ্যাঁ, আছে, এবং সেটাও বেশ উদ্বেগের। নয়া দিগন্ত একটা বড় অভিযোগ তুলেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। কিসের অভিযোগ? অভিযোগটা হলো এস আলম গ্রুপ নাকি পরীক্ষা ছাড়াই প্রায় ৩,৫০০ লোক নিয়োগ দিয়েছে ব্যাংকটায়, যা মোট কর্মীর প্রায় ৭০%। বলেন কি, পরীক্ষা ছাড়া? হ্যাঁ, আর শুধু তাই না, প্রায় ৫,০০০ কোটি টাকার কেনাকাটার নামে ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়ারও অভিযোগ উঠেছে। ৫,০০০ কোটি? বাংলাদেশ ব্যাংকের তদন্ত শুরু করেছে। দেখুন, পরীক্ষা ছাড়া এত নিয়োগ, এটা যেমন ব্যাংকের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলে, তেমনি স্বজনপ্রীতির অভিযোগও আসে।
আর টাকা বের করার বিষয়টা তো সরাসরি আর্থিক অনিয়মের দিকে ইঙ্গিত করে। বিরাট ঝুঁকি তো বটেই। অবশ্যই। আরেকটা বড় খবর তো আন্তর্জাতিক বাণিজ্যে। বণিক বার্তা জানাচ্ছে যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছে। হ্যাঁ, ৩৫% রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে। এটা কিন্তু আমাদের প্রতিযোগী দেশ যেমন ভিয়েতনাম, তাদের উপর আরোপিত ২০%-এর চেয়ে অনেক বেশি। তাই তো, ভারতের চেয়েও বেশি হতে পারে। সেই আশঙ্কাও করা হচ্ছে। আর এই রেসিপ্রোকাল ট্যারিফ জিনিসটা একটু অন্যরকম। এটা সাধারণ শুল্ক নয়, অনেকটা টিট ফর ট্যাটের মতো। মানে অন্য দেশের বাণিজ্য নীতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এটা আরোপ করে। এর প্রভাব কি হতে পারে? প্রভাব মারাত্মক হতে পারে। কারণ আমাদের মোট রপ্তানির সিংহভাগ, মানে প্রায় ৮৭%ই তো তৈরি পোশাক, আর তার বড় ক্রেতা হল যুক্তরাষ্ট্র। ওহ, তাহলে তো রপ্তানিকারকরা খুবই উদ্বিগ্ন হওয়ারই কথা। অবশ্যই, তারা খুবই চিন্তিত। কেন ঠিক এই সময়ে এমন পদক্ষেপ, সেটাও একটা বড় প্রশ্ন। তাহলে সব মিলিয়ে যদি দেখি, একদিকে অপরাধ দমনে কঠোর পদক্ষেপের কথা বলা হচ্ছে, চিরুনি অভিযানের মতো। অন্যদিকে রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে সাংবিধানিক সংস্কার নিয়ে একমত হতে। যদিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন ওই তত্ত্বাবধায়ক সরকার, সেখানে মতপার্থক্য কিন্তু বেশ স্পষ্ট। ঠিক, এর সাথে আবার যোগ হয়েছে ব্যাংকের আর্থিক অনিয়মের তদন্ত আর মার্কিন শুল্কের চাপ, মানে বহুমুখী একটা চ্যালেঞ্জের মুখে দেশ। একদম ঠিক বলেছেন। প্রত্যেকটা বিষয়ই দেশের স্থিতিশীলতার জন্য খুব খুব জরুরি। এখন আসল প্রশ্ন হল, এই যে এতগুলো চ্যালেঞ্জ একসাথে এলো, এগুলো সরকার আর রাজনৈতিক দলগুলো মিলে কিভাবে সামাল দেবে? আর এসব কিছুর প্রভাব সাধারণ মানুষের জীবনে ঠিক কেমন পড়বে? বিশেষ করে এই যে রাজনৈতিক ঐক্যমত্যের চেষ্টা আর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা, এই দুটো কি একসাথে সফল হবে? নাকি এই দুয়ের টানাপোড়েনই চলতে থাকবে? সেটাই। এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আগামী দিনগুলোই হয়তো এর উত্তর দেবে।